আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার ফ্রম এটিসি অ্যান্ড আজকে আমাদের সাথে আছে রেডমি টার্বো 4 প্রো। বর্তমান সময়ের একটা হট কেক এই ফোনটা, অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি এটাকে পাকতে দিছি। আমরা যখন এটা বের হয়েছিল ফার্স্ট ইমপ্রেশন করছিলাম তখন বেশ কিছু সমস্যা ধরছিলাম, কিছু বাগ ছিল সফটওয়্যারে অ্যান্ড প্রাইস অনুযায়ী নট ওর্থি অ্যাট দ্যাট মোমেন্ট বলছিলাম। অ্যান্ড এরপর কী হয়েছে, এটিসি ইউজুয়ালি যেটা করে পাকতে দেয়, পাকলে দেন আপনাদের সামনে প্রেজেন্ট করে। হ্যাঁ, এইটার দাম লঞ্চিংয়ের সময় বাংলাদেশে ঢুকে 45-এর উপরে ছিল, এখন 10,000 টাকা কমে গেছে, 35,000 টাকা, 35,500 টাকায় মার্কেটে পাওয়া যাচ্ছে। এখন এইটা অ্যাকচুয়ালি হটকেক হয়ে দাঁড়াইছে, তাই আপনাদের জন্য একটা ফুল রিভিউ নিয়ে আসছি আমরা রেডমি টার্বো 4 প্রো এর। টার্বো 4 প্রো একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, মিড বাজেটের মধ্যে। এটার কম্পিটিশন আপনি বলতে পারেন রেডমির K80 আছে, ওই ডিভাইসটা একটু দাম বেশি এটার থেকে। এছাড়াও IQ Z10 টার্বো প্রো আছে, ওইটাও এটার ভালো একটা অল্টারনেটিভ, আপনারা সেটাও দেখতে পারেন। আমরা আজকে টার্বো 4 প্রো এর একদম ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার আগে জানিয়ে দিই, রেডমি টার্বো 4 প্রো আপনি কিনতে পারবেন লাইক টেলিকম থেকে। লাইক টেলিকমের ব্রাঞ্চ আছে বসুন্ধরায়, যমুনায়। আপনারা যারা চাইনিজ ফোন কিনেন ইউজুয়ালি, তারা কিন্তু সবাই লাইক টেলিকমের অনেক বড় কাস্টমার বেজ আছে, আই নো। তাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখেন, তাহলে হচ্ছে এটার দামের আপডেটটা নিয়মিত পাবেন। অ্যান্ড টার্বো 4 প্রোর 12GB র্যাম, 256GB ভ্যারিয়েন্টটা এখন 35,000, 35,500, 36,000 এর মধ্যে হচ্ছে ঘোরাফেরা করতেছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, দিস ইজ এ চাইনিজ ফোন। ওকে, চলেন আমরা চলে যাই ডেপথে। এখন টার্বো 4 প্রো যখন ফার্স্টে হাতে ধরবেন, বেশ চওড়া একটা ফোন লাগবে অ্যাকচুয়ালি। অ্যান্ড ফোনটা কিন্তু যথেষ্ট মোটাও, অলমোস্ট 8 মিলিমিটারের মতো। ওয়েটটাও মোটামুটি ভালোই আছে, 219 গ্রামের মতন ভর। অ্যান্ড এটার ফ্রেমটা কিন্তু হচ্ছে মেটালের অ্যালুমিনিয়াম ফ্রেম, অ্যান্ড পিছনে কিন্তু গ্লাস দেওয়া আছে। সো এটা একটা গ্লাস অ্যালুমিনিয়াম গ্লাস স্যান্ডউইচ বিল্ডের ফোন। বিল্ড কোয়ালিটির দিকে যা যা দিতে পারে 35,000 টাকায় টার্বো 4 প্রোতে তাই আছে। এই জন্য এটা একটু বেশি অ্যাপিলিং মানুষের কাছে। যেমন IP68, IP69 রেটিং আছে, তারপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, ডুয়েল স্টেরিও স্পিকার আছে, সামনের গ্লাসটা হচ্ছে মোস্ট প্রবাবলি কর্নিং গোরিল্লা গ্লাস 7 আই দ্বারা প্রোটেক্টেড। বাট ব্যাক গ্লাসের ক্ষেত্রে আমরা এখনও কোনো ডাটা পাই নাই, টু বি অনেস্ট। মনে হয় না এখানে কোনো প্রোটেকশন তারা ইউজ করছে। অ্যান্ড কালারের ব্যাপারে আমরা যে কালারটা পাইছি, এটা হচ্ছে রোজ গোল্ড কাইন্ড অফ একটা কালার, খুবই বিচ্ছিরি একটা কালার, টু বি অনেস্ট ভাই। খুব একটা সুন্দর লাগে না এটা। আপনি হোয়াইট কালারটা নিতে পারেন, হোয়াইট কালারটা অ্যাকচুয়ালি গর্জিয়াস অ্যান্ড একটু ডিফারেন্ট লুক দেয়। এছাড়া ফোনটা কিন্তু TUV সার্টিফাইড, মানে ওই যে চাইনিজ ভাঙ্গাচুরির জিনিসপাতি, মানে প্রচুর আছাড় মাছাড় মারলেও ভাঙচুর হইলেও ও হচ্ছে যথেষ্ট পরিমাণে ঠিকঠাক থাকবে। এই দামে 35,000-এর রেঞ্জে যা যা পাইতে পারি আমরা সব কিছু এখানে ডেলিভার করতেছে। সো বিল্ড কোয়ালিটিতে ওকে ডেফিনেটলি A+ দেওয়া যায়। অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে অ্যাকচুয়ালি A দিতাম, প্লাসটা অ্যাকচুয়ালি হচ্ছে রিং লাইটের জন্য। এই ক্যামেরাতে রিং লাইট আছে, অ্যান্ড রিং লাইট কাজ করে 4-5 জায়গায়। যেমন নোটিফিকেশন বা কল অ্যালার্টের জন্য কাজ করতে পারবেন, গানের সাথে সিঙ্ক করে লাইট চেঞ্জ হয়, অ্যান্ড গেমের সাথেও সিঙ্ক করা যায়, আবার চার্জিং ইন্ডিকেটর হিসেবেও কাজ করে। সো বিল্ড কোয়ালিটি ওয়াইজ A+। ওকে, অন দ্য ফ্রন্ট সাইড 6.83 ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছেন, অ্যামোলেড অবভিয়াসলি, 120 হার্জের রিফ্রেশ রেট, অ্যান্ড ডিসপ্লেটা খুবই সুন্দর। বেজেলসগুলো যথেষ্ট পরিমাণ ন্যারো ভাই, এর থেকে ন্যারো এক্সপেক্ট আমরা করি না নর্মালি 35K রেঞ্জে। ডিসপ্লেটা কালারগুলোও খুব সুন্দরভাবে উঠছে, খুব পপড আপ ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমি যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট। এখন এই ডিসপ্লেটা টিপিক্যালি 800 নিটস পর্যন্ত ওরা দাবি করতেছে ব্রাইটনেস উঠে, আর হচ্ছে HBM-এ উঠে হচ্ছে 1800 নিটস, আর পিক HDR যেটাকে বলে আর কি, ওইটা হচ্ছে ভাই 3200 নিটস। বাট অ্যাকচুয়ালি আপনার লাগবে HBM-টা, অ্যান্ড ভাই ভালো পরিমাণের আউটডোর ভিজিবিলিটি পাওয়া যায়। ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো সিঙ্গেল প্যারা নাই, অ্যান্ড অলওয়েজ অন ডিসপ্লে আছে। অলওয়েজ অন ডিসপ্লেটা নিয়ে আমরা একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম, কারণ সেটিংসের মধ্যে দেখাচ্ছে যে দুইটা অপশন আছে। একটা হচ্ছে স্মার্ট, মানে আপনি যদি তাকায় থাকেন ফোনের ডিসপ্লের দিকে তাহলে ও হচ্ছে জ্বলেই থাকবে, অলওয়েজ অন ডিসপ্লেই থাকবে। আর যদি আপনি রেখে দেন তাহলে 10 সেকেন্ডস পর্যন্ত ভিজিবল থাকবে। বাট অ্যাকচুয়ালি আমাদের টেস্টে দেখা যাইতেছে অলওয়েজ অন ডিসপ্লে অফ হচ্ছে না, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট পর্যন্ত অলওয়েজ অন ডিসপ্লে ওই যে টাইম অ্যান্ড ডেট এগুলো শো করতেছে। সো এই হচ্ছে ডিসপ্লের ব্যাপার স্যাপার। ডিসপ্লেটা অ্যাকচুয়ালি ভেরি স্যাটিসফাইং, এটা নিয়ে প্রবলেমের কোনো কিছু নাই। ইভেন PWM ডিমিং নাম্বারটাও ভালো, 3840। ও একটা জিনিস বাদ গেছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একদম নিচের দিকে, কারণ ওই যে ব্যাটারিটা বড় এই জন্য নিচের দিকে দিছে, যথেষ্ট পরিমাণ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আপনার ডিসপ্লে সাইড নিয়ে অ্যাকচুয়ালি প্যারা খাওয়ার কোনো কিছু নাই। অ্যান্ড সাউন্ড এক্সপিরিয়েন্সও যথেষ্ট পরিমাণে ভালো, স্টেরিও লাউড স্পিকার দিছে, আপনি যথেষ্ট এনজয় করবেন। ওকে, দেন হার্ডওয়্যারের পার্ট আসে। এই ফোনটা কিন্তু ফার্স্ট ফোন যেটা স্ন্যাপড্রাগন 8s Gen 4 সহ লঞ্চ হয়েছিল। এটাকে আপনি কম্পেয়ারের খাতিরে স্ন্যাপড্রাগন 8 Gen 3 মানে লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপটার সাথে কম্পেয়ার করতে পারেন। পাশাপাশি আপনি পেয়ে যাবেন 12GB অ্যান্ড 16GB র্যাম অপশন, দুইটাই LPDDR5X, অ্যান্ড স্টোরেজের ক্ষেত্রে 256 বা 512 বা 1TB যাই নেন না কেন, UFS 4.1। সো বুঝতে পারতেছেন হার্ডওয়্যার ওয়াইজ দিস ইজ ভেরি গুড অ্যান্ড ওয়েল ক্যাপাবল অ্যান্ড ওয়েল স্ট্রং এনাফ।
এখন পারফরমেন্সটা অ্যাকচুয়ালি বুঝতে আমরা হচ্ছে গেমিং ট্রাই করি অ্যান্ড আমরা বেশ কিছু গেম ট্রাই করছি অ্যাকচুয়ালি রেডমি টার্বো 4 প্রোতে। সো সবার আগে শুরু করতে চাই গেমিং পার্টটা পাবজি মোবাইল দিয়ে। সো পাবজি মোবাইল যখন এটা লঞ্চ হয়েছিল তখন 60 FPS অপশন ছিল, আমাদের ফার্স্ট ইমপ্রেশনে দেখবেন 60 FPS পর্যন্তই হাইয়েস্ট সাপোর্ট বলছিলাম, বাট এখন আপডেট দিয়ে 90 FPS ইনেবল করা হয়েছে। সো রেডমি টার্বো 4 প্রো এখন 90 FPS পাবজি মোবাইল সাপোর্ট করে। এখন 90 FPS যা খেলছি ভাই লেংদি সেশন খেলছি, বাট মোটামুটি ভালো গেম প্লে দিছে। FPS 89-90-র মতোই লক ছিল, বাট 30-40 মিনিট পর এই ফোনটার একটা প্যাটার্ন 30-40 মিনিট পর একটু হিট হয়ে যায়, হিট হয়ে গিয়ে তখন হচ্ছে একটু ফ্রেমটা সামান্য কিছু ড্রপ করে, বাট মেজর কিছু বলবো না, ভালো গেম প্লে পাইছি অ্যাকচুয়ালি। 1 ঘন্টা আমরা খেলছিলাম পাবজি মোবাইল, টেম্পারেচার হাইয়েস্ট 37.8 মানে 38 ডিগ্রি সেলসিয়াসের মতন পাইছি অ্যান্ড চার্জ ড্রপ করছিল 11%-এর মতো। এরপর আমরা খেলছি ডেল্টা ফোর্স, এটা 120 FPS সাপোর্ট করে, 117, 18, 19 এমন FPS-এর মধ্যে ঘোরাঘুরি করতেছিল, যথেষ্ট ফ্লুয়েন্ট ছিল, কোনো মেজর ল্যাগ বা স্টার্টারিং পাই নাই। 1 ঘন্টা খেলছিলাম এইটা অ্যান্ড 39.5 ডিগ্রি সেলসিয়াস হাইয়েস্ট রেকর্ড করছিলাম হচ্ছে টেম্পারেচার অ্যান্ড চার্জ ড্রপ করছিল 1 ঘন্টায় 13%-এর মতো। এরপর আসি কল অফ ডিউটি মোবাইলে, ভাই এইটা আবার 90 FPS সাপোর্ট করে, এখানে 120 ইনেবল হওয়া দরকার ছিল অ্যাকচুয়ালি, বাট 90 FPS যথেষ্ট স্ট্রংভাবে ধরে রাখতে পারতেছে। এটা একটা অপটিমাইজড গেম, ওয়েল অপটিমাইজড গেম অ্যান্ড এখানে টেম্পারেচারও ভালো থাকে, 35 ডিগ্রি সেলসিয়াসের মতো লক করছিলাম আর চার্জ ড্রপ করছিল 12%-এর মতো। এবার একটু গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমে যদি যাই, যেমন গেনশিন ইম্প্যাক্ট, তাহলে এই গেমটা সুন্দরভাবে রান করতেছিল। মোটামুটি শুরুর দিকে 59-60 এমন FPS আপনি পাবেন হাইয়েস্ট গ্রাফিক্সে। মোশন ব্লার অ্যান্ড ফাইটিং সিনগুলো অ্যাকচুয়ালি দেখার মতো ছিল, তবে ভাই অনেক গরম হয় কিন্তু ফোনটা গেম খেললে। সো আপনি ঘন্টাখানেক খেলার পরে গেনশিনে আমরা পাইছি 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাচ্ছিল টেম্পারেচারটা অ্যান্ড তখন FPS-ও ড্রপ করতেছিল 52, 53, 55 এমন নেমে যাচ্ছিল আর চার্জ ড্রপ করছিল ওই 1 ঘন্টাতে 13%-এর মতো। দেন ইউজুয়ালি আমরা যেগুলো কম রাখি, বাট আপনাদের হচ্ছে রিকোয়েস্টে রাখলাম এখানে ই ফুটবল অ্যান্ড ফ্রি ফায়ার। সো ই ফুটবলে হাইয়েস্ট সেটিংসে লকড 60 FPS পায়। এটা যে অতিরিক্ত ভারী গেম তেমন না, এই চিপসেটে খুব আহামরি প্রেশারও পড়ে না, স্মুথলি বিউটিফুলি চলতেছিল। 1 ঘন্টা এখানে 10%-এর মতো চার্জ খাইছে, যারা ই ফুটবল প্লেয়ার আছেন নিশ্চিন্তে নিতে পারেন। অ্যান্ড লাস্টে খেলছি আমরা ফ্রি ফায়ার, অ্যান্ড ফ্রি ফায়ারের ক্ষেত্রে একটু কনফিউশনের ব্যাপার স্যাপার আছে। অ্যাকচুয়ালি ফ্রি ফায়ার গেমটা 60 FPS-এর উপর সাপোর্ট করে না ইন গেম, রাইট? সো অনেকে দাবি করে যে 120 FPS পর্যন্ত নাকি ইনাবল 120 FPS-এর আপডেট আসবে, বাট এখনও কিন্তু আসে নাই। আর যখন রেডমি টার্বো 4 প্রোতে আপনি ফ্রি ফায়ার খেলবেন, আপনি হচ্ছে তখন যদি ওই যে গেম লঞ্চারটা আছে, যে গেম মনিটরটা আছে, সেটা টান দিলে দেখবেন 120 FPS-এর মতো দেখাইতেছে যখন আপনি হাই গ্রাফিক্সে দিয়ে রাখতেছেন। এইটা অ্যাকচুয়াল 120 FPS না, এটা আমাদের ডাটা বলে, আমাদের রিসার্চ বলে, আমাদের এক্সপিরিয়েন্স বলে। মোস্ট প্রবলি ফ্রেম ইন্টারপোলেশন করে কিছু একটা কাহিনী ক্যাপচার করে ও 120 FPS-এর কাছাকাছি দেখাচ্ছে, কিছু ফ্রেমে হয়তো একটু স্মুদার হচ্ছে, বাট এটা মেইনলি 60 FPS-ই। অ্যান্ড গেম প্লে যথেষ্ট ভালো ছিল, আলাদা করে বলার মতো তেমন কিছু নাই। দেন নেক্সট পার্ট হচ্ছে হিটিং অ্যাকচুয়ালি এইটার একটা বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য ভাই এটার মধ্যে থাকেই, হিটিং অ্যাভয়েড করা যায় না খুব একটা। সো হিটিংয়ের প্যাটার্নটা যদি আপনার দেখতে হয়, আমরা হচ্ছে কারেক্ট স্ট্রিটের মতো গেম খেলছি। সো এখানে দেখা যায় প্রথম 10-15 মিনিট ওটা কিন্তু খুবই হাইলি গ্রাফিক্স ইন্টেন্সিভ একটা গেম, অ্যান্ড এটা জিপিউটা কিন্তু ওই যে ফ্ল্যাগশিপ চিপসেট হিসেবে একটু তুলনামূলক দুর্বলের দিকে, হালকা একটু দুর্বলের দিকে। সো কারেক্ট স্ট্রিটের মতন গেম 10-15 মিনিট খেলবেন, হ্যাঁ ভালো FPS ধরে রাখতেছে, খুব সুন্দর গেম প্লে দিচ্ছে, বাট 15 মিনিট পরে ও হিট হওয়া শুরু করে মোটামুটি ভালো আকারের, অ্যান্ড তখন ওই যে চপিনেসটা শুরু হয়ে যায়। অ্যান্ড হিটিং আমরা গেমিংয়ে সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করতে পারছি। অ্যান্ড সিমিলার ব্যাপার বেঞ্চমার্কিংয়ের ক্ষেত্রে বা স্ট্রেস টেস্টে আমরা একবার হাইয়েস্ট রেকর্ড করছি, এটা 45 or 46 ডিগ্রি সেলসিয়াসের মতন। এত পরিমাণ হিট হয়ে এই ফোনটা হচ্ছে ওই যে ওভারহিট সাইন দিয়ে শাটডাউন করে গেছিল। সো বুঝতে পারতেছেন এটাতে হিটিং আছে, হিটিংটা হাই ডেফিনেটলি, বাট এক্সেসিভ না, টু মাচ হট না, আনলেস আপনি বেঞ্চমার্কিং লাইক স্ট্রেস টেস্ট করেন 3D মার্কে, ওইসব ক্ষেত্রে ও এক্সেসিভ হিটিং দেখা দিবে আপনাকে। আপনি রেগুলার ইউসেজে, আগে আমরা ফার্স্ট ইমপ্রেশনের সময় যেটা বলছিলাম রেগুলার ইউসেজেই গরম হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা আপডেটের পর কিন্তু এখন অনেকখানি কমছে টু বি অনেস্ট। খুব একটা প্যারা হওয়ার কথা না, আই থিঙ্ক মোটামুটি চলনসই লেভেলের আছে। আমরা একদম এক্সেসিভ হিটিংয়ে ফেলাইতে পারি নাই ওরে। 6000 মিলিমিটার স্কোয়ারের কিন্তু একটা ভেপার কুলিং চেম্বার এটার মধ্যে আছে, হিটটা কভার আপ করার চেষ্টা করে, বাট অতটা পারে না। সো আমি ওরে হার্ড পাস দিচ্ছি, আমি ওরা একদম ফেলে দিচ্ছি না যে ভাই হিটের জন্য ধরাই যাচ্ছে না, এমন পরিস্থিতি আমরা 3D মার্ক বাদে অন্য কোনোটায় পাই নাই। অ্যান্ড আপনারা মোস্টলি যেহেতু গেমিংই করবেন, গেমিংয়ের সময় হিট হয়,
ওই যে 40°C আশেপাশে পাবেন আর কি। ওকে, আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে সফটওয়্যারে এটাতে HyperOS 2.0 দেয়া, আপনারা জানেন অ্যান্ড্রয়েড 15-এর উপর বেস করা। ওরা বলতেছে এটা 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে রেডমির পক্ষ থেকে, শাওমির পক্ষ থেকে। এখন সফটওয়্যারের ব্যাপারে বেশ কিছু কথা আছে অ্যাকচুয়ালি। ওই যে শুরুতে বলছিলাম যে শুরুতে কিছু বাগ ভাল্লুক ছিল, অনেকগুলোই সলভ হয়েছে অ্যাকচুয়ালি। এখন মেজর কোনো বাগ ভাল্লুক নাই টু বি অনেস্ট। টুকটাক কিছু গ্লিচেস দেখা যায়, যেমন একটু আগে আমি ক্যামেরা অ্যাপটা ওপেন করলাম, সো ও উপরে হচ্ছে এই জায়গাতে ওই যে ক্যামেরা যেই সাইনটা দেখায় যে ক্যামেরা কিন্তু ওপেন আছে, তো সেইটা আবার গ্লিচ হয়ে রয়েছে ওই যে ব্যাটারির যেই সাইনটা আছে না, ব্যাটারি নাম্বার সেইটার সাথে। আমি আবার অ্যাপটা কাইটা হচ্ছে ঢুকে বের হয়ে গেছি, আবার ওপেন করছি, এবার ঠিক হয়ে গেছে। খুব বেশি বদার করার কথা না, বাট দে আর প্রেজেন্ট, এইটা আপনার মাথায় রাখতে হবে। আর চাইনিজ রমের ব্যাপারটা কিন্তু বারবার আমরা স্মরণ করিয়ে দিই, ভাই চাইনিজ রম ইউজ করতে মজা, খুব ভালো পারফরমেন্স, ভালো ডেলিভার করে, বাট নোটিফিকেশন ইস্যুটা কিন্তু প্রেজেন্ট থাকে। অ্যান্ড এটা তো কিন্তু প্রেজেন্ট আছে নোটিফিকেশন ডিলে ইস্যুটা, এটা আপনি একটু সলভ করতে পারবেন, মোটামুটি ভালোই সলভ করতে পারবেন। আপনার হচ্ছে অ্যাপগুলোর অটো স্টার্ট অন করে রাখতে হবে, যেগুলো নোটিফিকেশনটা বেশি ইস্যু করে, লাইক মেসেঞ্জার। তারপরে হচ্ছে ব্যাটারি অপটিমাইজেশনটা অফ রাখবেন। তারপর সেটিংস থেকে ডেভেলপার অপশন অন করে ডেভেলপার অপশনে যাবেন, ওখানে MIUI সিস্টেম অপটিমাইজেশন নামের একটা অপশন আছে, ওইটা হচ্ছে অফ করে রাখবেন। তাহলে হচ্ছে আপনার ওই নোটিফিকেশন ডিলেগুলো একটু কম প্যারা দিবে, বাট এগুলো থাকবে ভাই, এগুলো নিয়ে আর কি চালাইতে হবে। যাদের এগুলো নিয়ে বেশি সমস্যা তারা চাইনিজ রম অ্যাভয়েড করলেই সবচেয়ে ভালো। এটা কিন্তু গ্লোবাল রম ভার্সন আছে, সেটার নাম হচ্ছে পোকো F7। সো আপনি যদি একদমই অ্যাভয়েড করতে চান এই চাইনিজের প্যারাগুলা, গ্লোবাল ভার্সন পোকো F7 এর দিকে যাইতে পারেন, ওইটা ডিফারেন্ট কোশ্চেন। বাট এই হচ্ছে সফটওয়্যারের অবস্থা। সফটওয়্যারের যেই মেইন ব্যাপারটা ভাই, সফটওয়্যার যথেষ্ট ফ্লুয়েন্ট, যথেষ্ট ফাস্ট, স্ন্যাপি, কোনো সিঙ্গেল সমস্যা আমরা পাই নাই। মাল্টিটাস্কিংয়ের জন্য গুড, টাচ এক্সপিরিয়েন্সও খুব ভালো। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু ছোট ছোট স্টার্টার চোখে পড়ছে, একটু অ্যাপ ওপেনিংয়ের সময় হালকা একটু ডিলে মাঝে মধ্যে দেখায় দেয়, মাঝে মধ্যে দেখায় না। ওর চিপসের আসলে ক্যাপাবল, বাট সফটওয়্যারের সাথে অপটিমাইজেশনটা একদম ফুল ফ্লেজ না, এটা আমাদের কাছে ফিল হয়েছে। চাইনিজ রমের ফোনের ক্ষেত্রেও আমরা আরও বেটার অপটিমাইজেশন দেখছি অ্যাকচুয়ালি। ইউজুয়ালি এইসব কথা আমার বলতে হয় না অপটিমাইজেশন রিলেটেড, বাট এই ফোনটার ক্ষেত্রে একটু হলেও বলতে হচ্ছে, বাট খুব ম্যাসিভ লিনিয়ার না, দ্যাটস ইট। দেন থাকতেছে হচ্ছে ব্যাটারি অ্যান্ড চার্জিং সেকশন। এটাতে কিন্তু হিউজ একটা ব্যাটারি ইউজ করছে, 7550 mAh এর ব্যাটারি, সিলিকন কার্বন। আমরা যখন ফার্স্ট ইমপ্রেশনে বলছিলাম যে ভাই 7550 ভেরি গুড ব্যাটারি ব্যাকআপ দেয় অ্যাকচুয়ালি, বাট ফিলস লাইক 5500 এরকম মনে হয় বলছিলাম, ও 6000 এরকম মনে হয় বলছিলাম। হ্যাঁ, এখন এটার থেকে একটু বেটার লাগতেছে, লাইক 6000 ও 6500 mAh এর মতন এটা অ্যাকচুয়ালি ব্যাকআপ দিচ্ছে। নেভারদালেস আপনি খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, 8 to 10 আওয়ার এসওটি মোটামুটি ইজি ভাই, মিডিয়াম টু হেভি ইউসেজেও। অ্যান্ড এটা কিন্তু ফাস্ট চার্জিং ভালোই সাপোর্ট করে। 90 ওয়াটের চার্জার বক্সেই থাকবে, ওয়ার্ড চার্জার, 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে একদম ফুল চার্জ হয়ে যায়। বিশাল বড় ক্যাপাসিটি তো, এই জন্য একটু টাইমটা বেশি লাগে কম্পারেটিভলি, বাট এই সাইডে সব ঠিকঠাক আছে, কোনো ওয়্যারলেস চার্জিং নাই। এই প্রাইস পয়েন্টে ইউজুয়ালি কেউ দেয় না। ব্যাটারি সাইডে কমপ্লেইন করার মতন অথবা আলাদা করে বলার মতন তেমন কিছু নাই। বাট একটা জিনিস কিন্তু উঠে আসে ব্যাটারি সাইডে, সেটা হচ্ছে ফেক চার্জার ইস্যু। চাইনিজ ফোনের ক্ষেত্রে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডিং ফোন থাকে, সেগুলো দেখা যায় বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে অনেক ফোনেই ফেক চার্জারের ব্যাপার স্যাপার চলে আসে বক্সের মধ্যে। সো আমরা এটা আইকিউর ফেক চার্জার ভিডিওতে, আলাদা ডেডিকেটেড ভিডিওতে সব কিছু ক্লিয়ার করছি। রেডমি টার্বো 4 প্রোর ক্ষেত্রেও কিন্তু ফেক চার্জারের কিছু পাওয়া যাচ্ছে, কমপ্লেন পাওয়া যাচ্ছে। এখন এইখানে দুইটা সাইড আছে। একটা সাইড হচ্ছে যে অনেকে নিজের বক্সের চার্জারটাকে ফেক মনে করতেছে, কারণ অন্য জনেরটার সাথে মিলতেছে না দেখা। ভাই অ্যাকচুয়ালি মাল্টিপল ভেন্ডর থেকে চার্জার বানায়, সো এই জন্য সবগুলাতে যে সাইন, সব ছোট ছোট ডিটেলস এক হবে সেটা না। এইটাও রাইট হইতে পারে, এইটাও রাইট হইতে পারে। সো মোস্ট পিপলই আমাদের যতখানি দেখলাম আর রিয়েল চার্জারই পাচ্ছে। হ্যাঁ, এর মাঝখানে কিছু ফেক থাকতে পারে ডেফিনেটলি, বাট এটা আইডেন্টিফাই করা খুব টাফ হয়ে যাচ্ছে। অ্যান্ড এদিকে যদি দেখতে যান তাহলে আপনার এই চাইনিজ ফোনগুলাই অ্যাভয়েড করতে হবে যদি ফেক চার্জারটা আপনি অ্যাকচুয়ালি দেখতে যান। সো এখানে যারা সেলার আছে তারা যদি আরেকটু খেয়াল করে, আরেকটু বেশি মনোযোগী থাকে, অ্যান্ড আফটার সেলসের একটা ব্যাপার রাখে, লাইক ট্রাস্টেড সেলারদের থেকে নিলে এটা পাবেন। যেমন আমাদের এই ভিডিও স্পন্সর লাইক টেলিকম, ওনাদের কাছে যদি আপনি প্রুফ করতে পারেন যে ভাই যে ওনারা যে ফোনটা সেল করছে এটার চার্জারটা ফেক, তাহলে হচ্ছে আপনার টাকা রিইম্বার্স করে দিবে, অথবা হচ্ছে অরিজিনাল আর একটা চার্জার কিনে এনে দিবে, হোয়াট এভার, মানে আপনাকে সলিউশন দিবে, যেটা হচ্ছে আননোন, র্যান্ডম, আনঅফিসিয়াল সব ইউজুয়ালি ডু নট প্রোভাইড। ওকে, লাস্টে বাকি থাকে হচ্ছে ক্যামেরা। অ্যান্ড পারফরমেন্স সেন্ট্রিক ফোনগুলোতে ক্যামেরাটা উইকার দিকে হয়। অ্যাকচুয়ালি কতখানি উইকার, মানে কি খুব বাজে ফালায়া দেওয়ার মতো, নাকি হচ্ছে না মোটামুটি চলে, সেইটা হচ্ছে আপনাদের কোশ্চেন, রাইট? আই নো
অ্যান্ড সেটা আনসার দিতেই আমরা হচ্ছে একটা কম্প্যারিজন আনছি। আগে বলে নেই, এটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, সনি লাইটিয়া লাইট 600 যেটা, অ্যান্ড একটা 8 মেগাপিক্সেলের অমনিভিশনের আলট্রা ওয়াইড আছে। কোনো টেলিফোটো কিন্তু নাই, দেখতেই পারতেছেন ক্লিয়ারলি। সো আমরা এটা কম্পেয়ার করছি নাথিং ফোন 3 এর সাথে, যেটা এটার থেকে 3000 টাকার মতো দাম কম, অ্যান্ড হচ্ছে অনার 400 গ্লোবালের সাথে, যেটা এটার থেকে 5000 আর 4000 টাকার মতো দাম বেশি। ওই দুইটা ফোন অনার 400 গ্লোবাল অ্যান্ড নাথিং 3 এই দুইটা কিন্তু ক্যামেরা পছন্দ করে মানুষ কিনে, ক্যামেরায় এগুলা মানুষ স্যাটিসফাইড। সো আমাদের মূল এজেন্ডা হচ্ছে যে এইটা যদি নাথিং 3 এর সমানে সমান থাকতে পারে তাহলে এইটার ক্যামেরাকে ভালো বলা যায়, অ্যান্ড অনার 400 গ্লোবালের সাথে যদি টক্কর দিতে পারে, লাইক 18-20-এ থাকতে পারে, তাহলে ডেফিনেটলি ওকে একটা সার্টিফাইড গুড দেওয়া যায়। সো চলেন আমরা কম্পেয়ার দেখি। ওকে, অ্যাট ফার্স্ট মেন ক্যামেরা পিকচারগুলো যদি আমরা পাশাপাশি দেখি, সবার আগে চোখ যাবে আপনার অনার 400 এর পিকচার্সের দিকে। ছবিগুলো খুবই সুন্দর আসে, এখানে ভাইব্রেন্ট অ্যান্ড কালার কন্ট্রাস্ট সব কিছু আই ক্যাচি লাগে। সাইড বাই সাইড দেখলে কিন্তু ফার্স্ট লুকে অনারকেই বেটার লাগবে। এরপরে আপনার নাথিং 3A, টার্বো 4 প্রো এগুলোর পিকচার দিকে দেখলে টার্বো 4 প্রোর যে ছবিগুলা, এটা কিন্তু একটু ডার্ক লাগে। ওর ক্যামেরার প্রাইমারি ক্যামেরার ক্যারেক্টারিস্টিকই এইটা সবচেয়ে বেশি কমন যেটা আমি পাইলাম, একটু ডার্কিশ ছবি তোলে। অন্যদিকে নাথিং 3 এর ছবিগুলো একটু কুলার টোনের দিকে থাকে। এটা হচ্ছে মানে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক এদের ক্যামেরার। এখন ডিটেলসের কথা বললে অনার 400 এর ছবিগুলোতেই সবচেয়ে বেশি ডিটেলস পাওয়া যায়, শ্যাডো এরিয়াও সবচেয়ে ভালোভাবে হ্যান্ডেল করে। অন দি আদার হ্যান্ড এই জায়গাতে টার্বো 4 প্রো এর ডিটেলস কিছুটা কম থাকে। আবার কিছু কিছু ছবিতে দেখলাম যে না, টার্বো 4 প্রো ভালো পরিমাণ ডিটেলস ক্যাপচার করতেছে অ্যান্ড রিটেইন করতেছে নাথিং 3 এর পাশাপাশি তুলনা করলে আর কি। সো ওভারঅল খুব একটা পার্থক্য কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি না। আপনারাও যেহেতু ভিজুয়ালি দেখতেছেন, আপনারাও বুঝতে পারতেছেন অনার 400 ডেফিনেটলি স্ট্যান্ড আউট করতেছে, বাট নাথিং 3 এর সাথে এইটারে আমার 19-20 অথবা 20-20 অথবা 21-20ও হয়ে যেতে পারে। সো অনার 400 আমি নাম্বার 1-এ রাখলাম, নাম্বার 2-তে নাথিং 3A অ্যান্ড টার্বো 4 প্রো বোথ পজিশনকে রাখা যায়। দেন আমরা আলট্রা ওয়াইড লেন্সের ছবিগুলো যদি কম্পেয়ার করি, এখানেও ডেফিনেটলি অনার 400ই ফার্স্ট পজিশন হোল্ড করবে, ওইটা যেহেতু ক্যামেরা সেন্ট্রিক ব্যালেন্সড ফোন। আর নাথিং 3A অ্যান্ড হচ্ছে টার্বো 4 প্রো এই দুইটার যদি আলট্রা ওয়াইড কম্পেয়ার করি, আমি এই দুইটাকেও এখানেও 19-20 রাখবো। দুইটারই দোষ ধরার জায়গা আছে, দুইটারই প্রবলেম আছে, দুইটারই দুর্বলতা আছে, দুইটা মোটামুটি কাছাকাছি লাগে। একটা জিনিসে ইজিলি আলাদা করা যায়, নাথিং 3 এর ছবিগুলো একটু হোয়াইটিশ ব্রাইটিশ টোনে থাকে আর কি, আর টার্বো 4 প্রো একটু ডার্ক লাগে, যেই কারণে হচ্ছে ওর ছবিগুলো কিছু মানুষ কম পছন্দ করতেই পারে মোস্ট ডেফিনেটলি। অ্যান্ড এরপরে যাই আমরা পোর্ট্রেটে, এখানে কিন্তু সিনারিও মোটামুটি চেঞ্জ হয়ে যায়। টার্বো 4 প্রোতে কিন্তু পোর্ট্রেটে 1x অ্যান্ড 2x অপশন আছে, এই জন্য আমরা সবগুলো ডিভাইসেই 1x অ্যান্ড 2x পোর্ট্রেট তুলছি। এখানে যদি পজিশনিং করি তাহলে নাথিং 3A সবার আগে থাকবে, কারণ ওর একটা ডেডিকেটেড টেলিফোটো লেন্স আছে, খুবই স্বাভাবিক ব্যাপার। এজ ডিটেকশন অ্যান্ড ডিটেলসের মধ্যে খুব সুন্দর একটা বিক্রিয়া করে নাথিং 3A বাজেটের মধ্যে আর কি। আর অনার 400 এর ছবিগুলো যদি দেখেন একটু কন্ট্রাস্টই লাগে, ডিটেলস লেভেল মাঝামাঝি থাকে, ফেস খুব একটা এক্সট্রা স্মুথ করে না, মোটামুটি ভালোই লাগে, কালারগুলো একটু বুস্টেড থাকে আর কি। অ্যান্ড লাস্টলি আপনি যদি টার্বো 4 প্রো দেখেন, এটা কিন্তু সার্ভাইভাল মোডে থাকে প্রতিবারের মতনই আর কি। হ্যাঁ, ফেসটা একটু স্মুথ করে ফেলে, এজ ডিটেকশন অ্যাকুরেসি বাকিদের তুলনায় ভালোই কম থাকে, ডিটেলসও মাঝে মধ্যে কম থাকে টুকটাক আর কি। সো এইগুলা কনস হিসেবে রাখলে পোর্ট্রেটে মোটামুটি ও টিকে থাকতেছে, কোনো রকম যুদ্ধ করে টিকে থাকতেছে। প্রাইমারি অ্যান্ড আলট্রা ওয়াইডের ক্ষেত্রে ও মোটামুটি ভালোই ফাইট দিচ্ছে নাথিং 3 এর সাথে, অ্যান্ড কিছু ক্ষেত্রে অনার 400 এর সাথে। আমার মতে টার্বো 4 প্রো যথেষ্ট ভালো ক্যামেরা দিচ্ছে অ্যাজ এ পারফরমেন্স সেন্ট্রিক ফোন। আপনি যদি শুধু ক্যামেরার কথা চিন্তা করেন তাহলে ডেফিনেটলি টার্বো 4 প্রো নিয়েন না ভাই, ওগুলোর দিকে দেখেন, ওইগুলোর ক্যামেরা বেটার, ওভারঅল সব দিকে বেটার। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি পারফরমেন্স লাগবে মেইনলি, বাট ক্যামেরাতে আমি অতটা ছাড়তে চাইতেছি না, দিস ওয়ান ইজ গুড। হ্যাঁ, অ্যান্ড এখানে আরেকটা ফোন চলে আসে, সেটা হচ্ছে IQ Neo 10। সো ওই ফোনটা অ্যাকচুয়ালি পারফরমেন্সও ডেলিভার করে, অ্যান্ড হচ্ছে ক্যামেরাও যথেষ্ট পরিমাণে ভালো, অ্যাকচুয়ালি যথেষ্ট পরিমাণ ভালো। বাট ওইটাকে কেন আমরা কম্পেয়ারে রাখি নাই আর সাজেস্ট করতেছি না? নেটওয়ার্ক ইস্যু, মানুষজনের প্রচুর কমপ্লেন ছিল IQ Neo 10 এর নেটওয়ার্ক ইস্যু নিয়ে, নেটওয়ার্কের নিয়ে অনেক প্যারা খাইছে। ইভেন নাথিং 3 কিছুটা নেটওয়ার্কের ইস্যু টিস্যু আছে, সিমলকের ইস্যু টিস্যু আছে, সেগুলো আপনি আলাদা আমাদের যে ভিডিও আছে সেই রিভিউ দেখে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সেই জন্য IQ Neo 10টা এটা থেকে বেটার ক্যামেরা হওয়া সত্ত্বেও আমরা রাখি নাই, এটার দিকে সাপোর্টটা রাখতেছি, কারণ নেটওয়ার্ক ইস্যুটা অ্যাকচুয়ালি খুব ভোগায়। এর থেকে একটু বাজে ক্যামেরা হলেও ভালো। অ্যান্ড এই ফোনটা কিন্তু হচ্ছে ক্যামেরা টু API লেভেল 3 পর্যন্ত সাপোর্ট করে। সো আপনি Gcam দিয়ে হচ্ছে মোটামুটি স্টিল ফটোর ক্ষেত্রে ওই যে গ্যাপটা সেটা অনেকখানি পূরণ করে ফেলতে পারবেন। সো ফটো সাইডে আমি ওর যথেষ্ট গুড সাইডেই রাখবো। এখন আমরা কথা বলি ভিডিও নিয়ে। ভিডিও প্রাইমারি ক্যামেরায় 4K 30 FPS সাপোর্ট, আলট্রা ওয়াইডে 1080p 30 পর্যন্ত ম্যাক্স, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে 1080p 60 FPS পর্যন্তই যায়। অ্যান্ড ভিডিও কোয়ালিটি আমার কাছে অত ভালো লাগে টু বি অনেস্ট। হ্যাঁ, স্টেবিলাইজেশন আছে, অল গুড, বাট একটা জিটারনেস আছে, একটা ওবলিং আছে, সো এটা একটু ডিস্টার্বিং। এছাড়া ভিডিও মোটামুটি যদি আপনি স্ট্যাটিক রাখেন, মানে কোনো ট্রাইপডে রাখা ভিডিও করতেছেন, ওই ক্ষেত্রে ওর দাম অনুযায়ী ও মোটামুটি চলে।
ফ্রন্ট ক্যামেরাতে 20 মেগাপিক্সেলের একটা অমনিভিশন সেন্সর ইউজ করছে ওরা এটাতে। ফ্রন্ট ক্যামেরা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, ছবিতে ডিসেন্ট অ্যামাউন্টের ডিটেলস থাকে, কালার কন্ট্রাস্ট একটু বুস্টেড আসে, ফেস তেমন একটা স্মুথ করে না, বাট আর একটু বেটার আউটপুট আপনি ডেফিনেটলি চাবেন। অ্যান্ড এই দামে বেটার সেলফি ক্যামেরা পাওয়া যায়, ওই যে পারফরমেন্স সেন্ট্রিক ফোন, এই জন্য ওরে বারবার আমার ক্যামেরাতে ছাড় দিতেই হইতেছে। বাট ওভারঅল আমি বলবো যে না, মোটামুটি ভালো ক্যামেরাই দিছে ভাই, একদম ফেলে দেওয়ার মতো ক্যামেরা দেয় নাই। অ্যান্ড লাস্টলি আমরা হচ্ছে কিছু এক্সট্রা ইনফো দিয়ে দেই যেগুলো হচ্ছে আপনাদের জানা দরকার, লাইক ওয়াইফাই 7 সাপোর্টের এইটা, ব্লুটুথ 5.4, আয়ার ব্লাস্টার আছে কিন্তু এটাতে, ওয়াইড ভাইন L1 সাপোর্ট আছে, NFC আছে, অ্যান্ড শাওমির ডায়ালার থাকে, আপনি চুপিসারে কল রেকর্ড করে ফেলতে পারবেন, কোনো প্যারা নাই। চাইনিজ ডম অ্যান্ড শাওমির ডায়ালার মিলে কিছু মানুষের আরও প্রবলেম তৈরি করে, লাইক ফোন নাম্বার সেভ করছেন বাট +880 দিয়ে সেভ করা না, এই জন্য হচ্ছে ওই যে কল আসলে ভিজিবল হইতেছে না, নামটা উঠতেছে না কার নামে, অথবা হোয়াটসঅ্যাপে খুঁজে পাচ্ছেন না, এমন টুকটাক ইস্যু শোনা যায়। সো এগুলো মাথায় রাখেন আর কি ভাই। সো এই সব কিছু মিলিয়ে হচ্ছে রেডমি টার্বো 4 প্রো। ওভারঅল আপনি যদি প্রত্যেকটা চ্যাপ্টার খেয়াল করেন, ও কিন্তু ম্যাক্সিমামগুলোতে A+ পাইছে, বাকিগুলোতে হচ্ছে A অথবা B+ দিয়ে হচ্ছে ভালোভাবে পাস করে গেছে। সো ডেফিনেটলি একটা সাজেস্ট করার মতন ফোন, স্পেশালি যেই প্রাইসে ও সেল হচ্ছে, ভাই ডেফিনেটলি নেয়ার মতন। কারা নেবেন? যাদের হচ্ছে পারফরমেন্স লাগবে বেশি, যারা পারফরমেন্সের ক্ষেত্রে ছাড় দিতে চান না, যারা লং টার্ম চালাইতে চান, যাদের হচ্ছে নোটিফিকেশন ডিলে নিয়ে প্রবলেম নাই, যাদের হচ্ছে হিটিংটা নিয়ে অত বেশি সমস্যা নাই। কিছু মানুষ হিটিং দেখলেই একদম ওই ফোনটা ইউজ করতে চায় না, যাই অফার করুক না কেন। সো এই টাইপের মানুষদের জন্য হচ্ছে রেডমি টার্বো 4 প্রো। এখন অল্টারনেটিভ কি আছে? রেডমিরই আছে K80 ফোনটা যথেষ্ট পরিমাণ ভালো ফোন, পারফরমেন্সে এটার থেকে একটু বেটার ওভারঅল আমি বলবো, ক্যামেরা তো এটার থেকে একটু বেটার, তারপর আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ওইটা একটু বেটার ব্যাপার স্যাপার, ওইটাও আপনি দেখতে পারেন মোস্ট ডেফিনেটলি। আমাদের একটা ফুল ভিডিও আছে K80 নিয়ে, K80 প্রো নিয়ে মোস্ট প্রবাবলি, অনেক বড় একটা ভিডিও, ওখানে অনেক ডাটা আমরা দিছিলাম। আর IQ Z10 টার্বো প্রোটাও দেখতে পারেন, ওইটারও আমাদের ফুল রিভিউ আছে, আমরা অনেক ডেপথেই কথাবার্তা বলছি, ওইটাও ডেফিনেটলি একটা গুড চয়েস। সো মোদ্দা কথা হচ্ছে আপনি এই প্রাইস রেঞ্জে বেশ কিছু পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে বেশ কিছু ভালো অপশন পাচ্ছেন। সো যেগুলোর নাম বললাম এর মধ্যে চুজ করতে পারেন, লাইক টেলিকমে যাইতে পারেন। এই তো, আসসালামু আলাইকুম। ও টার্বো 4 প্রো যারা ইউজ করেন কমেন্টে ভাই জানায়েন কেমন লাগতেছে, তাহলে হচ্ছে অন্যান্য যারা কিনবে তাদের জন্য অ্যাকচুয়ালি অনেক হেল্প হবে। ঠিক আছে।